আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। আজ কুইজ 2025-এ অংশ নেবার জন্য হাজির হয়েছে বাংলাদেশের দুটি বিখ্যাত স্কুল। চলুন প্রথমে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেবলীনা ভট্টাচার্য, দশম শ্রেণী, YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা। আত্রেই সাহা, দশম শ্রেণী, YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা। মোহাম্মদ উমর হাসান আরাবি, দশম শ্রেণী, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ জিহাদ হাসান, দশম শ্রেণী, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। চলুন জানিয়ে দিই যে কিভাবে আমরা অনুষ্ঠানের নম্বরিংটা করি বা নিয়মাবলী কি। প্রথমটা হচ্ছে যে প্রথম রাউন্ডে আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন করি, ছবি বা ভিডিও দেখিয়ে বিষয়ভিত্তিক প্রশ্ন করি। আরেকটি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, কুইক কুইজ, যেখানে আমরা 1 মিনিট সময়ের মধ্যে 10টি প্রশ্ন করি। যে সমস্ত বিষয়ের উপর প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং সাম্প্রতিক বিশ্ব থেকে। আমাদের যে নিয়ম সেটা হচ্ছে যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যায় 5 নম্বর। আর র্যাপিড ফায়ার রাউন্ড কুইক কুইজে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো জরিমানা হয় না। যারা আগে বাজার প্রেস করবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার। আর র্যাপিড ফায়ার রাউন্ডে দলগত যেহেতু অংশগ্রহণ, সেখানে আর বাজার প্রেস করার দরকার পড়ছে না। এই হচ্ছে আমাদের নিয়ম কানুন। ঠিক আছে, শুরু করি তাহলে। আসছে আমাদের প্রথম বিষয় বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ও সাহসী অবদান রাখার কারণে 426 জন এই পদক অর্জন করেন। এই রাষ্ট্রীয় পদকের নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। বীর প্রতীক। অনেকগুলো রাষ্ট্রীয় পদক আছে, কিন্তু কেন আপনার কাছে মনে হলো এটা বীর প্রতীক? কারণ এটি হচ্ছে সর্বোচ্চ মানুষ পেয়েছেন এবং এটাই বীর প্রতীক। এবং এটাই বীর প্রতীক। আচ্ছা, আপনার অ্যানালজি যদি দেখি, যুক্তি যদি দেখি, তাহলে এটা বীর প্রতীক হবার কথা। দেখি আমাদের কম্পিউটার আপনার সাথে সহমত পোষণ করেন কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বীর প্রতীক। ভেরি ওয়েল ডান। শুরুতেই YWCA সঠিক উত্তর দিয়ে অর্জন করে নিল 10 নম্বর। বীর প্রতীক বীরত্বসূচক অবদানের জন্য এটি চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিত করেন। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের বাংলাদেশ বিষয় থেকে পরের প্রশ্নে। পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি। 1983 সালে 30 শতক জমিতে রজনীগন্ধা ফুল চাষের মধ্য দিয়ে আমাদের বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন শুরু হয়েছিল। বর্তমানে দেশে ফুলের বাজার প্রায় 1500 কোটি টাকা। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও কিন্তু আমাদের বাংলাদেশের ফুল রপ্তানি হচ্ছে এবং এখন বাংলাদেশের 24টি জেলায় প্রায় 3520 হেক্টর জমিতে ফুলের বাণিজ্যিক উৎপাদন হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন প্রথম শুরু হয়েছিল কোথায়? বলা হয়ে থাকে যে 70% যে ফুল উৎপাদন হয় সেটা এই জেলায়। না, দু দলে কোনো দলই এগিয়ে আসছেন না। দেখি আমাদের কম্পিউটারের কাছে চলে যাই, কম্পিউটার কি বলে। এটি হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলা যেটি রয়েছে সেটির গদখালি গ্রাম, সেখানে প্রথম বাণিজ্যিকভাবে এটি শুরু হয়। এখন যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাভার, গাজীপুর, পঞ্চগড়, মানিকগঞ্জ সহ যেটা বলেছিলাম যে 24টি জেলায় এইটি চাষাবাদ হচ্ছে এবং সারা বিশ্বে $36 বিলিয়ন ফুলের বাজার এই মুহূর্তে আছে। তো আমরা যদি ঠিকমতো চাষাবাদ করি এবং যদি রপ্তানি করার জন্য যা যা করার দরকার সেগুলো করি, তাহলে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ $500 মিলিয়ন রপ্তানি করতে পারবে অদূর ভবিষ্যতে। অলরেডি কিন্তু রপ্তানি করছে। ওকে, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বাংলাদেশ বিভাগ থেকে করা দুটো প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। ইতিহাস থেকে আসছে প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি একটি যুদ্ধের ছবি। এই যুদ্ধটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি প্রধান মাইলফলক এবং এর ফলাফল হিসেবে
দাসত্বের অবসান ঘটে এবং দেশ পুনরায় ঐক্যবদ্ধ হয়। এই যুদ্ধ যা উত্তর এবং দক্ষিণের মধ্যে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্রে সংগঠিত হয়েছিল 1861 থেকে 1865 সাল পর্যন্ত এই যুদ্ধ স্থায়ী হয়। প্রশ্ন হচ্ছে এর নাম কি, যুদ্ধটির নাম কি? বাজার প্রেস করেছেন এ পাশে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আমেরিকান সিভিল ওয়ার। কিভাবে জানলেন এটা আমেরিকান সিভিল ওয়ার? আমি যখন আব্রাহাম লিঙ্কনের ক্ষমতায় আসার ইয়াটা পড়ছিলাম আর সাধারণ জ্ঞানের বই পড়ছিলাম, তখন আসলে জানতে পেরেছি। তখন এটা জানতে পেরেছে। দেখা যাক আপনার সেই জানাটা আজ কাজে লাগে কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। এই যুদ্ধ আমেরিকান উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিয়ন এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে, কনফেডারেন্সি যেগুলো আছে তাদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং যা দাসত্ব, বিচ্ছিন্নতা এবং রাজ্যের অধিকারের মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে এইসব কারণে এই যুদ্ধটি হয়, আমেরিকান সিভিল ওয়ার। এবং এই যুদ্ধের পরবর্তীতে আমেরিকায় কালো মানুষের যে দাসত্ব ব্যবস্থা ছিল সেটি উঠে যায়। তখন বলা হয় যে সবাই মানুষ, মানুষ হিসেবে সবাইকে স্বীকৃতি দেওয়া হলো। এখন থেকে কেউ আর কৃত দাস নয়, প্রত্যেকেই স্বাধীন। ভেরি ওয়েল ডান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি একটি রুট, পথযাত্রা নির্দেশ করা আছে। এই পথযাত্রাটি হচ্ছে প্রাচীন বিশ্বের সবচাইতে জনপ্রিয় লম্বা দূরত্বের বাণিজ্য পথ। পাশ্চাত্যের ইউরোপ আর প্রাচ্যের চীন, দুই ভিন্ন সভ্যতার মধ্যে এই পথই প্রথম পণ্য সামগ্রী, প্রযুক্তি ও নানা চিন্তাধারার আদান প্রদান শুরু হয়েছিল। তবে এই বাণিজ্য পথের সবচেয়ে জনপ্রিয় পণ্য সামগ্রী ছিল রেশম, যা চীন থেকে পশ্চিমের দেশগুলোতে রপ্তানি হতো। প্রশ্ন হচ্ছে এই বাণিজ্য পথটিকে আমরা কি নামে চিনি? সবার আগে বাজার প্রেস করেছেন YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। দ্য সিল্ক রুট। দ্য সিল্ক রুট। কি করে জানলেন এটা সিল্ক রুট? এটা একটা বই থেকে জেনেছি। এটা একটা বই থেকে জেনেছেন। দেখা যাক এই জানা আপনাদেরকে 10 নম্বর এনে দেয় কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি আসলে রেশম পথ বা সিল্ক রোড বা সিল্ক রুট। ভেরি ওয়েল ডান। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলোর মধ্যে দিয়ে বাণিজ্য হতো এই পথে। প্রায় 6500 কিলোমিটার দীর্ঘ এই পথে ব্যবসার হান রাজত্বকালে, চীনের যে সম্রাট ছিলেন হান, তার রাজত্বকালে আরম্ভ হয়েছিল। যদিও সিল্কই ছিল প্রধান পণ্য, এর পাশাপাশি অন্যান্য পণ্য আদান প্রদান করা হতো। ভেরি ওয়েল ডান, 10 নম্বর পেয়ে গেলেন। YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবং ইতিহাস বিভাগ থেকে আমাদের দুটো প্রশ্ন শেষ। চলে যাই আমাদের পরের বিভাগে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের বাংলাদেশি গবেষক, তার বাবা নাইমুল করিম, তিনি 3M একটি বিখ্যাত প্রতিষ্ঠান আছে, সেখানে কর্মরত তিনি। এবং তার পিতা, এই বাংলাদেশি পিতার পুত্র, একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট তিনি তৈরি করেছেন, যেটা ছাড়া এখন আমাদের দিন কাটে না। আমরা প্রত্যেকেই এই ওয়েবসাইটটা ভিজিট করি। এটার নাম হচ্ছে ইউটিউব। এবং যিনি করেছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত সন্তান। তার জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে। তিনি ইউটিউব ছাড়াও রিয়েল টাইম ইন্টারনেট জালিয়াতি বিরোধী সিস্টেম সহ পেপ্যাল এরকম আরও অনেক মূল উপাদানের পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়িত করেছেন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদ রয়েছে, তার নাম কি? যার ছবি আমরা দেখতে পাচ্ছি, খুবই ইয়াং। সবার আগে বাজার প্রেস করছেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। জাভেদ করিম। আপনারা বলছেন তার নাম জাভেদ করিম। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5। এবং কম্পিউটার বলছে তিনি জাভেদ করিম। অ্যাবসলিউটলি রাইট। 1979 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি যখন পেপ্যালে কাজ করছিলেন তখন সেই সুবাদে তার পরিচয় হয় চার্লস হার্লি এবং স্টিভ চেইনের সাথে।
স্টিভ চেন, শাহেদ আলী এবং জাভেদ করিম তারা তিনজনে মিলে 2005 সালে এই ইউটিউব ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তারা এটা প্রতিষ্ঠা করেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইউটিউবের যে প্রথম যে ভিডিওটি আপলোড করা হয় যেটি দেখা যায় সেটি আসলে জাভেদ করিমের ভিডিও। তিনি চিড়িয়াখানায় গিয়েছিলেন, চিড়িয়াখানায় গিয়ে সেটা ভিডিও করেছিলেন এবং ভিডিও করে সেটা তিনি আপলোড করেছিলেন ইউটিউবে। মাই জু এই শিরোনামে তিনি আপলোড করেছিলেন, সেটি ছিল প্রথম ভিডিও। ভেরি ওয়েল ডান। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি রয়েছে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে একসময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে বন্ধ করে দেবার। এই 5 মে 2025 থেকে স্কাইপে আর ব্যবহার করা যাবে না। 2011 সালে মাইক্রোসফট কর্পোরেশন $8.5 বিলিয়ন স্কাইপ লিমিটেডকে কিনে নিয়েছিল। প্রশ্ন হচ্ছে, কেন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ বন্ধ করে দেবে মাইক্রোসফট? তার বদলে তারা কি চালু করবে? সবার আগে বাজার প্রেস করছে YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। স্কাইপটা বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ করোনাকালীন সময় স্কাইপ ব্যবহার করা হলেও এখন আসলে ওইভাবে স্কাইপ ব্যবহার করা হচ্ছে না এবং স্কাইপের অনেকগুলো অল্টারনেটিভ অপশন আসলে চলে এসেছে। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন, মানে তারা আরেকটা নতুন অল্টারনেট অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে মাইক্রোসফট, সেই অল্টারনেট অ্যাপ্লিকেশনটা কি? কোয়েশ্চেনে বলা নেই, শুধুমাত্র কেন জিজ্ঞেস করা। হ্যাঁ, কেন? কারণ ওটার কারণেই এটা করছে। নতুন একটি অ্যাপ্লিকেশনকে তারা এখন সামনে নিয়ে আসছে যেটাকে স্কাইপের বদলে তারা ব্যবহার করবে, সেই জন্য তারা স্কাইপে বন্ধ করে দিচ্ছে। জানা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের উত্তর আমি না করছি না, দেখিনি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে যে মাইক্রোসফট টিমসকে মূল যোগাযোগ প্ল্যাটফর্ম হিসাবে সামনে আনতে চায় মাইক্রোসফট। অলরেডি মাইক্রোসফট টিমস খুবই জনপ্রিয়, বিশেষ করে কর্পোরেট লেভেলে এবং বিভিন্ন রকম ডিসকাশনস, গ্রুপ মিটিংয়ে, ভিডিও কলে এটি অত্যন্ত জনপ্রিয়। এবং মাইক্রোসফট টিমসে এমন সমস্ত ফিচার্স রয়েছে যেটা স্কাইপেতে নেই। সেজন্য ব্যবহারকারীদেরকে আরও আধুনিক কার্যকর যোগাযোগের অভিজ্ঞতা দিতে স্কাইপে বন্ধ করে মাইক্রোসফট টিমসকে তারা পুরোপুরি অগ্রাধিকার দিতে চায়, সেজন্যে স্কাইপে বন্ধ করে দিচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার মানে কী হবে, যাদের আমাদের স্কাইপে অ্যাকাউন্ট ছিল আমরা কি আর সেটা ব্যবহার করতে পারবো না? মাইক্রোসফট জানিয়েছে পারবো, ওই সেম অ্যাকাউন্ট সেম পাসওয়ার্ড দিয়ে আমরা করতে পারবো। অলরেডি সমস্ত ইনফরমেশন ট্রান্সফার হয়ে গেছে টিমসে, আমরা ইজিলি সেখানে আছি, আমরা চাইলে এখনই টিমসে সেটা ব্যবহার করতে পারবো। যেহেতু আপনারা মোটামুটি একটা বলেছেন যে এটা যেহেতু কমে গিয়েছিল, সেজন্যে আমরা আপনাদের মাইনাস মার্কিং করছি না, কিন্তু আপনাদের দলের খাতায় কোনো নম্বরও যোগ হচ্ছে না। তো এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা একটি চিত্রকলার একটি ফর্ম প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটি এক প্রকার লোকচিত্রকলা এবং উপাখ্যানের বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয় এবং এটি সঙ্গীত সহযোগে পটুয়ারা এগুলো পরিবেশন করে। প্রশ্ন হচ্ছে, এই যে চিত্রকলা, এই যে মাধ্যমটি, এই লোকচিত্রকলাকে আমরা কি নামে চিনি? YWCA পটচিত্র। আচ্ছা, দেখা যাক এটি পটচিত্র কিনা। কিন্তু আপনারা কি করে জানলেন যে এটি পটচিত্র? পটচিত্র সম্পর্কে আমাদের পাঠ্য বইয়ে ছিল। পাঠ্য বইয়ে ছিল, রাইট। আমাদের স্কুলের বইতে যেখানে চারুকলা বলে একটা বই আছে, সেখানে এই চিত্রকর্ম সম্পর্কে ছবি দিয়ে এটা বর্ণনা দেওয়া আছে যে কীভাবে হয়। দেখা যাক আপনাদের সেই যে পড়া চারুকলা বইয়ে সেই জ্ঞানটা এখন কাজে লাগে কিনা, 10 নম্বর এনে দেয় কিনা। আমাদের কম্পিউটার বলছে গাজীর পট বা পটচিত্র। অ্যাবসলিউটলি রাইট। পটচিত্র অর্থাৎ এখানে ছবি আঁকা হয় এবং এই ছবিটাকে বর্ণনা করা হয়। বিশেষ করে এটা সুন্দরবন অঞ্চলে এটা অনেক বেশি প্রচলিত ছিল। সেখানে এরকম ছবি আঁকা হতো। তখন সেখানকার দুনিয়াতে একসময় সিনেমা হল ছিল না, টেলিভিশন ছিল না, ইউটিউব ছিল না। তো তখনকার লোকে গল্প শুনতে পছন্দ করত। এই পটুয়ারা তারা যেটা করতেন, ছবি আঁকতেন, ছবি এঁকে রোল করে রাখতেন।
প্রথমে দেখা গেল একটা বনে একটা বাঘ এলো, বাঘটা ঘুরছে ফিরছে, মোগলরা গেল, মোগলদের ছবি, তারপরে তারা ওখানে যাওয়ার সময় বাঘ আক্রমণ করলো, সে আক্রমণ থেকে কিভাবে রক্ষা পেল, প্রত্যেকটা ছবি আঁকা হতো, সিকোয়েন্সিয়াল ছবি আঁকা হতো। ছবিটা দেখিয়ে গল্প করতো, গান গাইতো। তো লোকে যখন এটা দেখতো ছবিটা সিনেমার মতন তাদের মধ্যে অনুভূতি হতো যে আরে ছবি দেখছে, আচ্ছা এইরকম হয়েছিল, আচ্ছা এইভাবে কামড়ে ধরেছে, এইভাবে যাচ্ছে, একটা ভিজুয়াল একটা চিত্র তাদের সামনে তুলে ধরতো। এবং এই ধরনের চিত্রকলা, আর্ট ফর্ম সারা পৃথিবীতে আর কোথাও নেই, যেটা আমাদের বাংলাদেশে এই পটচিত্র বা গাজী পটে এটা আছে। অলরাইট, আমরা চলে যাই আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির দ্বিতীয় প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন, একটি যন্ত্র দেখতে পাচ্ছি, এটি একটি বঙ্গীয় লোকজ বাদ্যযন্ত্র, বাংলা লোকগীতির সাথে বহুল ব্যবহৃত হয়ে থাকে এই যন্ত্রটি। বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় এর বেশি ব্যবহার পরিলক্ষিত হয়। 1500 এবং 1600 শতকের সময় থেকেই বাংলার বাউল ফকিররা তাদের গানের সাথে এই বাদ্যযন্ত্র ব্যবহার করে আসছে। এর একটি নাম হচ্ছে স্বরাজ, দুটি তারের সাহায্যে এতে এক সপ্তকের সমস্ত সুর বাজানো যায়। প্রশ্ন হচ্ছে এই যন্ত্রটিকে আমরা কি নামে চিনি? দুদলই দেখা যাচ্ছে একসাথে বাজার প্রেস করছেন। আমি সবার আগে সুযোগ দিতে চাই অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের উত্তর। দোতরা। সুযোগ এবার দিতে চাই একই সাথে YWC উচ্চ মাধ্যমিক শরৎ। বিদ্যালয়। শরৎ। আরেকবার ভালো করে দেখুন যন্ত্রটি। দোতারা। দোতারা। দোতারা সঠিক উত্তর কিনা? YWC বলেছিলেন প্রথমে শরৎ, পরে তারা উত্তর পরিবর্তন করেছেন। হতে পারে এটাকে শরৎও বলা হতে পারে বা অন্য কোনো যন্ত্রের নাম বলা হতে পারে। উত্তর সঠিক হলে দুদলই পাবেন 10 নম্বর করে, ভুল হলে দুদলেরই জরিমানা হয়ে যাবে 5 নম্বর করে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে দোতারা, একেবারে সঠিক উত্তর। এটি দুটি তার বা চারটি তারের সমন্বয়ে গঠন করা হয়। তারগুলো পিতল বা রেশমের পাকানো সুতা দিয়ে তৈরি। মাঝারি আকারের ডইয়ের মতন করে কাঠের ফ্রেমে চওড়া এবং তার বেঁধে এই যন্ত্রটা তৈরি করা হয়। বাউল শাহ আব্দুল করিম 4টি এবং ওস্তাদ পাগলা বাবু শাহজাদপুরি তার দোতারায় 5টি তার ব্যবহার করতেন। সাধারণত দোতারাতে 2টো তার থাকে, কিন্তু আমাদের এই দুই বাউল তারা আবার একটু বেশি তার ব্যবহার করতেন আরও প্রিসিশনের জন্য। অলরাইট, ভেরি ওয়েল ডান। দুদলই দিয়েছে সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শেষ হলো শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। ভূগোল বিভাগ থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি একটি মানচিত্র হংকংকে নিয়ে। হংকং একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। রানী ভিক্টোরিয়ার আমলে হংকং পরিণত হয়েছিল ব্রিটিশ উপনিবেশে। উপনিবেশ হিসেবে 99 বছরের ইজারার মেয়াদ শেষ হয়ে যায় 1997 সালে। তারপরে ব্রিটেন হংকংকে এর প্রাচীন যে সাম্রাজ্য তাদের কাছে ফিরিয়ে দেয়, যাদের কাছ থেকে তারা নিয়েছিল। প্রশ্ন হচ্ছে কোন সাম্রাজ্যের কাছে ফিরিয়ে দিল হংকংকে? এর পাশে YWC উচ্চ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়। চীন। আপনারা বলছেন যে চীনের কাছে ফিরিয়ে দিয়েছে হংকংকে ব্রিটেন। দেখা যাক, একই সঙ্গে বাজার প্রেস করেছিলেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, তারা কি উত্তর দেন? আমাদের উত্তরও একই, চীনে ফিরিয়ে দেওয়া হয়েছিল। চীনে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক হংকংকে চীনের কাছে ফিরিয়ে দিয়েছে কিনা ব্রিটেন। অ্যাবসলিউটলি রাইট, চীনের কাছে। ভেরি ওয়েল ডান। 243 খ্রিস্টপূর্বাব্দে চীনের কিং সাম্রাজ্যের সময় প্রথমবারের মতন হংকং চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, দখল করে নিয়েছিল। পরে 2000 বছর ধরে হংকং চীনেরই অধীন ছিল। পরবর্তীতে ব্রিটেন এটাকে অধিগ্রহণ করে এবং বলা হয়ে থাকে যে আদিম প্রস্তর যুগ থেকে হংকংয়ে জনবসতির নিদর্শন পাওয়া গেছে, অর্থাৎ অনেক আগে থেকেই সেখানে জনবসতি ছিল হংকং। ভেরি ওয়েল ডান। দুদলই সঠিক উত্তর দিয়েছে, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ভূগোল বিভাগে চলে যাই আমরা পরের প্রশ্নে, দেখি কি রয়েছে আমাদের জন্যে। দেখতে পাচ্ছি অনেকগুলো হ্রদ। ইউরোপের এই দেশটি নিম্নভূমি অঞ্চলে অবস্থিত। কয়েক হাজার বছর আগেও এটা বরফে ঢাকা ছিল। বরফের চাপে
এখনকার ভূমিস্থান দেবে গিয়ে এটা হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে। দেশটির জনগণ হাজার হ্রদ থাকার কারণে নিজেদের দেশকে ডাকে সুওমি। সুওমি শব্দের অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমির দেশ বা হাজার হ্রদের দেশ। প্রশ্ন হচ্ছে এই হাজার হ্রদের দেশ বলতে আমরা কোন দেশটিকে চিনি? সবার আগে YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ফিনল্যান্ড। ফিনল্যান্ড। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, আপনার উত্তর দেবেন? ফিনল্যান্ড। আপনারাও বলছেন ফিনল্যান্ড। দেখা যাক আপনাদের উত্তর সঠিক হয় কিনা। সঠিক হলে দুদলই পেয়ে যাবেন 10 নম্বর করে। আমাদের কম্পিউটার বলছে এই দেশটির নাম হচ্ছে আসলে ফিনল্যান্ড। ভেরি ওয়েল ডান। উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এই ফিনল্যান্ড, এবং ফিনল্যান্ড হচ্ছে ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। এর 1/3 এলাকা সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত এবং এখানে ঘন সবুজ অরণ্য, প্রচুর হ্রদ রয়েছে। ফিনল্যান্ড ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু বছরের বেশিরভাগ সময় জুড়েই এখানে বরফ পড়ে। অলরাইট, আবারও দুদলই সঠিক উত্তর দিয়ে দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে, এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ভূগোল বিভাগ থেকে প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ বিষয় হচ্ছে খেলাধুলা, এবং প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেয়ান চৌধুরীর দল। অ্যাটাকিং মিডফিল্ড ও আক্রমণ ভাগে প্রাণবন্ত ছিলেন প্রথমার্ধে হামজা। বিরতির পর ডিফেন্সিভ মিড থেকে শুরু করে সর্বত্রই তার সফল ফর্ম দেখা যায়। বাংলাদেশ ভারতের চেয়ে সুবর্ণ সুযোগ বেশি পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে না পারায় ভারত বাংলাদেশের ফলাফল গোল শূন্য ড্র হয়েছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ভারত এই যে খেলাটা খেললো ভারতের শিলংয়ে গিয়ে, প্রশ্ন হচ্ছে যে এটি কোন আন্তর্জাতিক বাছাই পর্বের খেলা ছিল? YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আপনারা বাজার প্রেস করছেন, আপনারা বলছেন ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব। ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব। বাছাই পর্বের খেলার জন্য খেলতে গিয়েছিল বাংলাদেশ ভারতে। দেখা যাক আপনাদের এই উত্তর সঠিক হয় কিনা। সঠিক হলে পেয়ে যাবে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। কি হবে, জরিমানা 5 নাকি +10? কম্পিউটার বলছে তারা যে খেলাটি খেলতে গিয়েছিলেন সেটি একটি AFC এশিয়ান কাপের বাছাই পর্বের বহু প্রতীক্ষিত ম্যাচ। অ্যাকচুয়ালি ইউর রাইট, ফিফা ওয়ার্ল্ড কাপের এটা একটা বাছাই পর্ব। AFC এশিয়ান কাপ খেলা, তারপরে ফিফা খেলা হয়, ফিফারই এটি একটি অংশ। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, এবং দুদলই অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো দলই গোল করতে পারেনি। তবে YWCA আজকে গোল করে ফেলেছে, 10 নম্বর পেয়ে গেছে। ভেরি ওয়েল ডান। অলরাইট, চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে খেলাধুলা বিভাগের। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে 236 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 8 বল বাকি থাকতেই 2 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আমাদের বাঘিনীরা, এবং ম্যাচ সেরা হয়েছে ঋতুমণি, যিনি ক্যারিয়ার সেরা 67 রানের অসাধারণ ইনিংস খেলে দলকে এনে দেন দুর্দান্ত জয়। বলা যায় তার কারণেই এই জয়টি এসছে। প্রশ্ন হচ্ছে যে কোন নারী দলের বিপক্ষে এই জয় পেয়েছে বাংলার বাঘিনীরা? অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ভারত। ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশের নারী দলেরা নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের এই খেলায়, যেখানে ঋতুমণি 67 রানের অসাধারণ ইনিংস করেছিলেন। আপনাদের ফাইনাল উত্তর? খুব সম্প্রতি এই খেলাটি হয়েছে। নেপাল। নেপাল। আচ্ছা, দেখা যাক YWCA উত্তর দেবেন। থাইল্যান্ড। থাইল্যান্ড। একদল বলছেন নেপাল, আরেকদল বলছেন থাইল্যান্ড। দেখি আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5। কম্পিউটার বলছে যাদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত খেলাটি খেলেছে কয়েকদিন আগে নারী ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে, সেটা হচ্ছে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে এই অবিশ্বাস্য জয় পেয়েছে। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হেরেছে বাংলাদেশ নারী দল, নাহলে তখনই সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়ে যেত বাংলাদেশ। কিন্তু সম্প্রতি তাদেরকে বাছাই পর্বের জন্য খেলতে হয়েছে এবং সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হচ্ছে, এবং এরই মধ্যে বাংলাদেশ নিশ্চিত করেছে সবগুলো খেলাতে তারা জয়লাভ করেছে এবং তারা বিশ্বকাপে খেলতে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা দারুণ আনন্দ সংবাদ। দুদলই ভুল করেছেন, অতএব দুদলেরই জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। প্রশ্নকর্মের ফাঁকে আমরা একটু গল্প করতে চাই আমাদের প্রতিযোগীদের সাথে, তাদের কথা জানতে চাই। আমাদের সাথে প্রথমবারের মতন অংশ নিয়েছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ উমর হাসান আরাবি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে, সাংস্কৃতিক কার্যক্রম আছে বা ক্লাব কার্যক্রম, এগুলো আছে কিনা, আপনারা পালন করেন কিনা, কি কি করেন আপনাদের স্কুল সম্পর্কে জানতে চাই। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, যেমন হচ্ছে ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, রোবোটিক্স ক্লাব, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর বিভিন্ন ধরনের খেলাধুলার স্পোর্টিং ক্লাবগুলো রয়েছে। অর্থাৎ আমরা পুরো বছর জুড়ে নানা ধরনের হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকি আর কি। তো আপনাদের স্কুল থেকে কি অলিম্পিয়াডে অংশ নেন বা আপনাদের স্কুল অলিম্পিয়াডে সম্পৃক্ত কিনা? অবশ্যই কিছুদিন আগে 2024 সালে আমি জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়েছিলাম। আরে বাহ। ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড যেটা ছিল। তারপর হচ্ছে আমাদের স্কুল থেকে বিভিন্ন সময় প্রথম আলোর যে গণিত অলিম্পিয়াডটা হয়, সেখানে হচ্ছে আমাদের স্কুলের রিজিওনাল পর্বে চ্যাম্পিয়ন রানার্স আপ আমাদের স্কুল থেকে হয়। আমরা বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে আসলে অংশগ্রহণ করে থাকি। তো আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি স্কাউটিং বা রেড ক্রিসেন্ট বা বিএনসিসি? আমি বিএনসির সাথে সম্পৃক্ত আছি এবং আমার বর্তমান র্যাঙ্ক ক্যাডেট কর্পোরাল। একজন ছাত্র যদি বিএনসিসি করে বা স্কাউটিং করে, তাহলে সেখান থেকে উনি কি কি শিখতে পারেন? প্রথমত তিনি শিখতে পারবেন যে স্বেচ্ছাসেবী কিভাবে হওয়া যায়। মানে আচ্ছা, কোনো কিছুর বিনিময় না নিয়ে আপনি যখন অন্য একটি মানুষের সেবা করছেন, তাকে আপনি একটা ভালো মানুষ হওয়ার যে পরিচয় বহন করছেন, সেটি কিন্তু আপনি প্রথমে এই বিএনসিসি থেকেই শিখতে পারবেন। এবং আমি বিশ্বাস করি আমি আমার ভিতরে যে স্বেচ্ছাসেবী মনোভাব রয়েছে, এটি আমি বিএনসিসি থেকে পেয়েছি। আরে বাহ, খুব চমৎকার। উমর হাসান আরাবি, আপনার কাছে জানতে চাইবো যে আপনি ভবিষ্যতে বড় হয়ে কি হতে চান, কি লক্ষ্য আপনার? আমি আসলে একজন লেখক হতে চাই, অর্থাৎ সাহিত্যিক হতে চাই। যে পেশাটা আসলে আমরা সেখান থেকে অনেকটা বিমুখ হয়ে গিয়েছি। রিসেন্টলি হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে হচ্ছে অনেক বেশি এডিক্টেড। তো সেই জায়গাটাতে বই পড়া থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। সেই জায়গায় যদি লেখক তৈরি না হয় সমাজে, তাহলে আবার বই তৈরি হবে না। একদিক থেকে তো পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিক থেকে যদি লেখক বা দার্শনিক চিন্তাশীল মানুষ সমাজে না থাকে, তাহলে দেখা গেছে কি সমাজের অবস্থা একদম দুরূহ হয়ে পড়বে। তো সেই জায়গাটি থেকে আমি চাই একজন সাহিত্যিক বা লেখক হতে। না, অসাধারণ আপনার ভাবনা যে আপনি এরকম একটা ভেবেছেন, অভিনন্দন আপনাকে। জিহাদ হাসান, আপনার কি স্বপ্ন? যেহেতু আমার বিএনসিসিতে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে আমি সেনাবাহিনীর সাথে এবং সেনাবাহিনীর যে সামরিক প্রশিক্ষণ, সেটার সাথে খুবই পরিচিত এবং আমি এই প্রশিক্ষণকে আমি ভবিষ্যতে কাজে লাগাতে চাই। সেক্ষেত্রে আমি বাংলাদেশের যে কোনো বাহিনীতে যোগদান করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ব্রতী হতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এ পর্যায়ে আমি একটু গল্প করতে চাই, গল্প করার জন্য যেতে চাই YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঢাকা আপনাদের কাছে। YWCA তে শুনেছি যে আপনাদের পটচিত্র করানো হয়, আপনারা এই কাজগুলো করেন, আমাদেরকে যদি একটু বলেন যে কি কি কাজ করেন আপনারা। আমরা আমাদের যেটা আর্ট ক্লাব রয়েছে, এলিশিয়ান আর্ট ক্লাব, এই আর্ট ক্লাবে প্রতি মাসে আমাদের স্কুলের তো বিভিন্ন জায়গায় জায়গায় নোটিশ বোর্ডগুলো রয়েছে। এই বোর্ডগুলোকে বিভিন্ন আঞ্চলিক ধারার যে চিত্রকর্মগুলো বা আর্টওয়ার্কগুলো, সেগুলো দিয়ে আমাদের কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যরা সাজিয়ে দেয়। আরে বাহ। আর অন্যান্য কার্যক্রম, ক্লাব কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। অন্যান্য কার্যক্রম বলতে আমাদের স্কুলে 17টি ক্লাব রয়েছে 17টি। আচ্ছা, এবং প্রত্যেকটি ক্লাবের জন্য প্রত্যেক শনিবারে আমাদের যে কোনো না কোনো একটা ক্লাবের কাজ থাকেই। তো কি কি ক্লাব রয়েছে আপনাদের, কি কি করেন যদি একটু বলেন। আমাদের রয়েছে সুবক্তা ক্লাব, কোয়ান্টাম কুইজ, অর্ক বিজ্ঞান, ইকো ওয়ারিয়ার্স পরিবেশ, নান্দনিক সাংস্কৃতিক সংঘ, এলিশিয়ান আর্ট ক্লাব, টেকনোলাইট, ডেক্সটারাস বিজনেস ক্লাব, সততা সংঘ, এমপ্যাথি ক্লাব, গার্লস গাইড, ক্রীড়া ক্লাব, আর অনেকগুলো। আচ্ছা, সততা সংঘের কথা বললেন, এটা কি ধরনের ক্লাব? সততা সংঘ প্রধানত আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে মানবিক নৈতিক চেতনা, সেটাকে জাগ্রত করার লক্ষ্যে কাজ করছে। আত্রেই সাহা, আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনের স্বপ্ন কি?
আমার স্বপ্নটা কিছুটা গতানুতিক। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। আচ্ছা দেবলীনা, কি স্বপ্ন? আমার মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং ওটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, অনেক গল্প হলো, আবার আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তর পর্ব। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন, র্যাপিড ফায়ার। প্রথমেই সুযোগ থাকছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া আপনাদের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। অভ্র কিবোর্ড কে তৈরি করেন? কোন প্রোগ্রামার? আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? ফ্রান্সের প্যারিস। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ? চাঁদ। 1 কিলোবাইট সমান সমান কত বাইট? 1024। 1024। অলিম্পিক গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত? প্রাচীন গ্রিসে। চাঁদে প্রথম কে অবতরণ করেন? নীল আর্মস্ট্রং। ইতিহাসের জনক কে? ডরমোটাস। উপমহাদেশের অস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্রকার কে? দীনবন্ধু মিত্র। পারস্য কোন দেশের পূর্ব নাম? পারস্য। ইরাক। অভ্র কিবোর্ড কে তৈরি করেন? কোন প্রোগ্রামার? আইফেল টাওয়ার কোন শহরে ফ্রান্সের অবস্থিত? প্যারিস। প্যারিস। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ? বৃহস্পতি। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ? চাঁদ। 1 কিলোবাইট সমান কত বাইট? 1024। অলিম্পিক গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত প্রাচীন হয়? গ্রিসে। চাঁদে প্রথম কে অবতরণ করেন? নীল আর্মস্ট্রং। ইতিহাসের জনক? ডরমোটাস। উপমহাদেশের অস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্রকার? দীনবন্ধু মিত্র। পারস্য কোন দেশের পূর্ব নাম? ইরাক। ইরাক। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। আমাদের কম্পিউটার বলছে অভ্র কিবোর্ড যিনি প্রোগ্রামিং করেছেন তিনি হচ্ছেন মেহেদী হাসান খান। আইফেল টাওয়ার প্যারিসে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, 1 কিলোবাইটে 1024 বাইট, অলিম্পিক গেমস গ্রিসে, চাঁদে প্রথম অবতরণ করেন নীল আর্মস্ট্রং। ইতিহাসের জনক হচ্ছেন হেরোটোডাস। উপমহাদেশের অস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। পারস্য হচ্ছে ইরানের পূর্ব নাম, ইরানের। 6টি প্রশ্নের উত্তর দিয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া আপনারা পেয়ে গেছেন 30 নম্বর। এবারে শেষ 1 মিনিটের পালা আমাদের YWC উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঢাকা। দেখে নিন তারা কটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন? পিপিলিকা। পিপিলিকা। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। বুধ। বজ্রপাতের দেশ? পাস। কোন ইউরোপীয় বণিকরা বাংলায় প্রথম আসেন? পর্তুগিজ। 1 বাইট সমান কত বিট? পাস। আল জাজিরা কোন দেশ ভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান? সৌদি আরব। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা কে? গ্লোবাল ভিলেজ। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা কে? পাস। ইউক্রেনের মুদ্রার নাম কি? পাস। বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম? পিপিলিকা। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ? বুধ। বুধ। বজ্রপাতের দেশ? পাস। কোন ইউরোপীয় বণিকরা বাংলায় প্রথম আসেন? পর্তুগিজ। 1 বাইট সমান কত বিট? পাস। আল জাজিরা কোন দেশ ভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান? সৌদি আরবিয়া। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা কে? পাস। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা কে? পাস। ইউক্রেনের মুদ্রার নাম? ডিলার। ডিলার। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন YWCA। দেখা যাচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা, সঠিক উত্তর। স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক আমেরিকায়। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। যে ইউরোপীয় বণিকরা প্রথম বাংলা আসেন তারা হচ্ছেন পর্তুগিজ। 1 বাইট সমান হচ্ছে 8 বিট, আমরা বিজ্ঞান কর্তব্যে পড়েছি। আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা। গ্লোবাল ভিলেজ মার্শাল ম্যাকলুহান তার ধারণা। স্টপ জেনোসাইড জহির রায়হান। এবং ইউক্রেনের মুদ্রার নাম রিভলিনিয়া। এটি একটু কঠিন ছিল। 4টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি YWC এর কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 20 নম্বর। চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ। আপনাকে যেটা করতে হবে ফেসবুকে গিয়ে লিখতে হবে কুইজ, তারপরে আপনি আমাদের পেজ পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত আপডেট পাবেন। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাদের ফেসবুক পেজে করলে আমরা আপনাকে উত্তর দেব। এর পাশাপাশি আজ যেমন আমাদের সাথে যোগ দিয়েছেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, সেরকমভাবে চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের কুইজ 2025-এ। সেজন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে
আপনার স্কুল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া দুজনকে নিয়ে একটি দল গঠন করতে হবে। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর সব সহ লিখতে হবে স্কুলের প্যাডে। তারপরে প্রধান শিক্ষককে স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। জলদি জলদি আবেদন পাঠিয়ে দিন, অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই কোন দল কত স্কোর করেছেন। দেখা যাচ্ছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ উমর হাসান আরাবি এবং মোহাম্মদ জিহাদ হাসান দুজনই দশম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে অর্জন করেছেন 75 নম্বর। অভিনন্দন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। দারুণ আজকে পারফর্ম করেছেন আপনারা, সুপার। প্রথম দিন এসেই আপনারা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন, অভিনন্দন আপনাদের। এদিকে রয়েছেন YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঢাকার দেবলীনা ভট্টাচার্য, আত্রেয়ী সাহা, দুজনই দশম শ্রেণীর ছাত্রী। তারা দুজনেই মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 85 নম্বর। অভিনন্দন YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের দু দলকে এত চমৎকার করে আমাদের কুইজে আজকে অংশ নেবার জন্য, এবং আশা করি আপনাদের সাথে আমাদের আগামী যে রাউন্ড আছে সে রাউন্ডে দেখা হয়ে যাবে। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ রইলেন, দেখলেন আমাদের এই আয়োজন। যে কথা আমরা প্রায় সব অনুষ্ঠানেই বলার চেষ্টা করি যে আমাদের বিদ্যালয়গুলোতে আমাদের সন্তানদের যদি আগামী দিনের জন্য সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব কার্যক্রম, অলিম্পিয়াডে অংশগ্রহণ, অনেক বেশি করে বই পড়া, সৃজনশীলতার চর্চা করা, মেধার চর্চা করা, এটা অব্যাহত রাখতে হবে। আজকের দিনে কেবলমাত্র পড়াশোনা দিয়ে বা CGPA দিয়ে আমরা কেউ অনেক ভালো কিছু করতে পারবো না। বিশ্বের যে সমস্ত উন্নত বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা সবার আগে দেখে যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে, আপনি সামাজিক কার্যক্রমে কতটা অংশ নিয়েছেন। একটু আগে আমাদেরকে বলছিলেন অন্নদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে স্বেচ্ছাশ্রমের কাজ করা, তারা দেখেন যে স্বেচ্ছাশ্রমের জন্য কাজ করছেন কিনা, আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেন কিনা, উন্নয়নের জন্য শিক্ষা জীবনে আপনি কাজ করে এসেছেন কিনা, আপনার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা জানতে চায়। এবং যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, এই স্বেচ্ছাশ্রমগুলো করেন, BNCC করেন, গার্লস গাইড করেন, স্কাউটিং করেন, বিভিন্ন ক্লাব কার্যক্রমের সাথে জড়িত থাকেন, তারা জীবনে আর 5 জনের চাইতে অনেক বেশি এগিয়ে যায়। পড়াশোনা লাগবে, কিন্তু আজকের দুনিয়ায় তার প্রয়োজনীয়তা 50 ভাগ, বাকি 50 ভাগ আমাদের এই স্বেচ্ছা কার্যক্রম, ক্লাব কার্যক্রম, জনগণের সেবা করা এবং মেধার চর্চা করা, সেটার উপর নির্ভরশীল। আসুন আমাদের সন্তানদেরকে আগামী দিনের জন্য তৈরি করি। আশা করছি সামনের সপ্তাহে ফিরে এসে আবারও আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।